আসসালামু আলাইকুম দর্শক। আজকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম। আমারই অনুজ আশরাফুল আলম খোকন আমার ডিপার্টমেন্টের আমার জুনিয়র, কিন্তু দায়িত্ব ছিল অনেক বড়। সেই তুলনায় আমি আবার অনেক ছোট। ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন তিনি শেখ হাসিনার। তো শেখ হাসিনার আমলেই তিনি ডেপুটি প্রেস সেক্রেটারি পদ থেকে সরে যান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। এখনো সেখানেই আছেন। তো তার একটা মূল্যায়ন আমরা প্রায় বলি যে আওয়ামী লীগের মধ্যে কোনো মূল্যায়ন নেই, কোনো অনুশোচনা নেই। অর্থাৎ এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, এত মানুষ মারা গেল, সেই অনুশোচনা নেই। তারা যে কোনো রাজনৈতিক ভুল করেছে সেই ভুলের কোনো স্বীকারোক্তি নেই। তো সেই তুলনায় আমি দেখলাম যে আশরাফুল আলম খোকন একটা পোস্ট দিয়েছে, এখানে কিছু সত্য কথা বলেছে। বলেছে যে আজকের যেই পরিণতি আওয়ামী লীগের, তার মূল কারণ হচ্ছে 2018-র যে নির্বাচন, ওটাই ছিল একটা সুযোগ যেখানে সব দলের অংশগ্রহণ ছিল। সেই নির্বাচনটা যদি সুষ্ঠু করতে পারতো তাহলে দলীয় মানে সিস্টেমেও যে একটা ভালো নির্বাচন হয় সেটা একটা উদাহরণ হতে পারত। তিনি অবশ্য বলছেন যে এখানে যে এই নির্বাচনে যদি নিরপেক্ষ হইতো তাহলে আওয়ামী লীগের পতন হইতো না। আওয়ামী লীগ অন্তত 200টা আসন পাইতো, কিন্তু অনেকগুলো আসন বিরোধী দল পাইতো এবং একটা নির্বাচনের গ্রহণযোগ্যতা পাইতো। কিন্তু তার একজন আত্মীয় উপদেষ্টা, আমি ধারণা করি জেনারেল তারেক সিদ্দিকী, তিনি যেহেতু সামরিক উপদেষ্টা ছিলেন শেখ রেহানার দেবর, তার কারণে এবং তার আত্মীয় স্বজনের কারণে এটা সম্ভব হয়নি। এবং ওই সময় দলে যারা চেয়েছিল সত্যিকার অর্থে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, তারা পরবর্তীতে কোণঠাসা হয়ে যায় এবং সুবিধাভোগীরা এই সুযোগটা নেয় এবং আরো বিচ্ছিন্ন করে দেয়। তখন বলা হচ্ছিল যে দেশীয় এবং আন্তর্জাতিক মধ্যস্থতায় এরকম একটি নির্বাচন যাতে ভালো হয়। পরবর্তীতে সেই যারা মধ্যস্থতা করেছিল তারা হতাশ হয় এবং যেটা হয়েছে যে ফাইনালি যে 24-এর যে 5ই আগস্টের যে পতন, সেই পতনের ভিত্তিটা তৈরি হয়ে যায় সেই 18-র যে দিন, মানে দিনের ভোট রাতে করার মধ্য দিয়ে। সেই কথাটাই তিনি বলেছেন। এইটা আমার কাছে ভালো লেগেছে এই কারণে, যখন আওয়ামী লীগের কেউ কোনো স্বীকারোক্তি দেয় না, কেউ কোনো সমালোচনা করে না, আত্মসমালোচনা করে না, অন্তত তিনি এই কথা বলছেন। দেখেন তিনি বলছেন যে কিছু কথা বললে হয়তো অনেকেই ক্ষেপে যাবেন, বিশেষ করে আমাদের দল আওয়ামী লীগের প্রতিক্রিয়াশীল কিছু অংশ। তবে সত্য তো সত্যই থাকে, এড়িয়ে গেলে শুধু ভুল আরো দৃঢ় হয়, বিপদ আরো গভীর হয়। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার শেকড় 2018 সালের নির্বাচনে। সেই নির্বাচনে সব দল অংশ নিয়েছিল দেশীয় আন্তর্জাতিক মধ্যস্থতায়। গণভবনের বৈঠক হয়েছিল 2 দফা 3 দফা, সেখানে সব দল এসেছিল মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছার ভরসায়। মানে আন্তর্জাতিক মধ্যস্থতায়, দেশীয় আন্তর্জাতিক মধ্যস্থতায় গণভবনের বৈঠকে প্রধানমন্ত্রীর সদিচ্ছার উপর ভরসা করে সেই নির্বাচনে সবাই এসেছিল। সত্যি বলতে তখন শেখ হাসিনার চাওয়াটাও ছিল একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন। দলীয় সরকারের অধীনেও যে একটি সুষ্ঠু নির্বাচন করা যায় সেই উদাহরণ তিনি সৃষ্টি করতে চেয়েছিলেন। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু দায়িত্বপ্রাপ্ত কিছু ব্যক্তি, বিশেষ করে একজন যার হাতে ছিল সুষ্ঠু নির্বাচনের ভার, তিনি সব নষ্ট করে দিলেন। তার উপর পুরোপুরি আস্থা রাখাই কাল হলো। প্রধানমন্ত্রী নিজে তার উপর অসন্তুষ্ট হয়েছিলেন, তিরস্কারও করেছিলেন, কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ এবং বন্ধুহীন হয়ে পড়ে। ওই সময় দেশি বিদেশি যারা মধ্যস্থতা করেছিলেন তারা মুখ রক্ষা করতে পারেননি। দল ও সরকারের অনেকেই তখনকার এই নির্বাচন নিয়ে বিরোধিতা ছিল, বিশেষ করে যারা দেখেছিলেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জনপ্রিয়তা তখন এমনিতেই এতটা ছিল, সুষ্ঠু নির্বাচন হলেও 2 শতাধিক আসন পেত। কিন্তু এই বিরোধিতা অনেকের জন্য কাল হলো। দল এবং সরকার যারা শেখ হাসিনার কাঙ্ক্ষিত সুষ্ঠু নির্বাচনের পক্ষে ছিলেন তাদেরকে পরবর্তীতে বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ করা হচ্ছিল। গোয়েন্দা এবং প্রধানমন্ত্রীর কিছু স্বজনকে ব্যবহার করে সুকৌশলে এই কাজটি করেছিলেন। নির্বাচনকে নষ্ট করার মূল হোতা একজন উপদেষ্টা। ফলে প্রধানমন্ত্রীর জন্য বিশ্বস্তরাও দল এবং সরকার থেকে দূরে সরে যেতে থাকে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করার জন্য ওই উপদেষ্টা ব্র্যাকেটে তিনিও প্রধানমন্ত্রীর স্বজন কেনই বিতর্কিত কাজ করেছিলেন জানি না, তবে সেই কালো ছায়া আজও দল এবং দলের কোটি কোটি নেতা কর্মীকে তাড়া করছে। 2018 সালের সেই ভুলের ভয়াবহ বহিঃপ্রকাশ ঘটেছে 2024 সালের 5ই আগস্ট। সুতরাং 2024-এর ঘটনার প্লট দেশীয় এবং আন্তর্জাতিকভাবে তৈরি হয়েছিল অনেক আগেই, ওই নির্বাচনের পর থেকেই। কোটা আন্দোলনের আগেও করানো হয়েছিল, তখন সফল হয়নি।
বিশ্বের করোনা মহামারী না এলে হয়তো 2024 সালের এই ঘটনা 2021-22 সালেও ঘটতে পারত। যাই হোক, একটা বিশ্লেষণ দিয়েছে। সেই বিশ্লেষণের আবার আওয়ামী লীগ সমর্থিতই সাংবাদিক কুদ্দুস আফরাদ, যিনি সাংবাদিক নেতা, তিনি বলছেন একটা কথা গুরুত্বপূর্ণ। পোস্টটি পড়লাম, লাইন আপ ঠিক আছে। প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীর অগোচরেই যদি 18-র গেম হয়ে থাকেন, তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে ওই ফলাফল বাতিল করে ফের নির্বাচন দিলে তো তিনি আরো পপুলার হতেন। ঝুঁকি ছিল, কিন্তু ঝুঁকি তো নিতেই হয়। অর্থাৎ যদি তিনি বুঝতেই পারতেন, তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে ওই নির্বাচনটা বাতিল করতে পারতেন, কিন্তু করেননি। এখানে ওই খোকনের একটা ওই যে ঘাটতিটা ওইটাই, যে প্রধানমন্ত্রীকে মানে তোয়াজ-তোষামত করছেন, প্রশংসা করছেন যে প্রধানমন্ত্রী মানে একটা বেকায়দে পড়ছে, কি আর করবে। কিন্তু না, প্রধানমন্ত্রী যদি সিরিয়াস যদি এটা সংকট মনে করতেন যে এটা ঠিক হয়নি, তাহলে তো বাতিল করতে পারতেন, যেটা কুদ্দুস আফরাদ বলছে। আবার অনেকে বলছেন মাত্র বিএনপি এবং এদেরকে দিয়ে 7টা আসন, এটা খুবই ন্যাক্কারজনক হয়েছে। 7টা আসন দিয়ে বাকি সব হচ্ছে 292টা 93টা আসন আওয়ামী লীগের জোটের জাতীয় পার্টি সহ তারা করা। এখানে দেখলাম যে খুব বেশি কমেন্ট পড়েনি। আওয়ামী লীগের যারা একটু ক্ষুব্ধ, যারা একটু বিবেকবান, তারা এটাকে সমর্থন করছে। কিন্তু অধিকাংশই সেই আগে আশরাফুল আলম খোকন পোস্ট দেওয়ার সাথে সাথে যে মানে হাজার হাজার লাইক পড়তো, কমেন্ট হতো, সেই কমেন্ট দাতা এবং লাইক দাতাদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে এরা ওই সেই অন্ধত্বের মধ্যে আছে। অর্থাৎ এখন এখানে লাইক দেব, পোস্টে সমর্থন করে বলবো যদি বিপদে পড়ি। এই হচ্ছে আমাদের মানে চরিত্র আর কি, মানব চরিত্র। তো সেটাও দেখলাম যে এখানে অবশ্য লাইক করছে অনেক। আমি দেখতেছি যে এটা